নমস্কার, সবাইকে প্রণাম। ইন্ডিয়ান মঙ্কস পেজের তরফ থেকে আপনাদের যোগ বাশিষ্ঠ সারের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে যতদূর সম্ভব ত্রয়োদশ পর্ব বা চতুর্দশ পর্ব আমি একটু মিস করে যাই আর কি। কত নম্বর পর্ব চলছে? যতদূর সম্ভব 14 নম্বর দিনে পড়ছে এই আলোচনা। যোগাবশিষ্ট সার 14 দিন আলোচনা হয়েছে, কিন্তু আমার যতদূর ধারণা আমরা সম্পূর্ণ 14 পাতা হয়তো আলোচনা করে, না 14 পাতার একটু বেশি আলোচনা হয়েছে, 18 পাতা আলোচনা হয়েছে, বা তাহলে 18 পাতা যদি আলোচনা হয়ে থাকে তাহলে 14 দিন না আর একটু বেশি দিন হবে। আপনাদের যারা প্রথম থেকে শুনছেন কারোর কি কোনো আইডিয়া আছে যে মানে কতদিন ধরে চলছে? আমার একদমই মাথায় নেই যোগ বাশিষ্ঠ সারের আলোচনাটা কতদিন ধরে চলছে। সাউন্ড বাড়ানোর কথা, এবার কি সাউন্ড বেড়েছে? এবার কি শুনতে পাচ্ছেন? একটু জানান। সাউন্ড ঠিক আছে কি? আমার কথাই শোনা যাচ্ছে? পবিত্রবাবু প্রণাম, অশোক মাইতি জয় ভগবান প্রণাম, জয় গুরু জিৎ নমস্কার, সবাইকে প্রণাম। সাউন্ড বেড়েছে একটু? সবাই একটু প্লিজ কমেন্ট করে যদি একটু জানান তাহলে সুবিধা হয়, কারণ একজন বলছিলেন যে শোনা যাচ্ছে না। বেশ, অভিজ্ঞ, ঠিক আছে। তো আজকে যোগ বাশিষ্ঠ সারের 18 নম্বর পাতা পড়ছি, তো আমার মনে হয় না তাহলে 14 নম্বর দিন হবে, কারণ এক প্যারাগ্রাফ এক পাতা আমার মনে পড়ে না এখন অবধি যোগ বাশিষ্ঠ সারে একদিনে আমরা শেষ করতে পেরেছি, কারণ ছোট্ট একটা প্যারাগ্রাফ নিয়েই আমাদের অনেকটা সময় কেটে যায়। মানে প্রথমে ধরুন আলোচনা হয়, তারপর আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করেন, মাঝেও অসুবিধা হয়। আমি শুরু করার আগে একটা জিনিস একটু বলে রাখছি। আচ্ছা, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। শর্মিষ্ঠাদি প্রণাম, সুদীপ্ত সরকার প্রণাম, সবাইকে প্রণাম। একটা জিনিস একটু বলে রাখছি, যোগাবাশিষ্ঠ সারের যে আলোচনাটা, সেখানে বিশেষ করে আজকের যে আলোচনা, অধিকারী কয় প্রকার এবং বুদ্ধি কয় প্রকার, মানে শাস্ত্রের খুব টেকনিক্যাল ভাবে এই বইটি যায়। আমরা নর্মালি যে সমস্ত বই পড়ে অভ্যস্ত সেই বইগুলো ভীষণ টেকনিক্যাল, মানে সেই অর্থে আমি বলছি না, কিন্তু শাস্ত্রের একটা লাইন অ্যান্ড লেংথ রয়েছে, গ্রামার রয়েছে। তো যোগ বাশিষ্ঠ শাস্ত্রেরই তেমন একটি প্রকরণ গ্রন্থ। তো খুব সূক্ষ্মভাবে মনের বিভিন্ন পরতকে দেখানো হয়েছে, কারণ জ্ঞান লাভ করতে গেলে বলছে যে, মানে আমাদের মূল বিষয় তো জ্ঞান লাভ, সেটা নিয়ে তো আমরা এতদিন ধরে আলোচনা চর্চা বলুন বা যাই বলুন সবই করে আসছি। তো জ্ঞান লাভ করতে গেলে যেটা বলছে যে আত্মাকে আবরিত করে রেখেছে আমাদের এই মন। এবার যেই মন আবরিত করেছে তার মানে তাকে সরাতে হবে, তাহলেই আত্মা স্বয়ং প্রভায় নিজে জ্বলছে আর কি, তাকে জ্বালানোর কেউ নেই। এবার যেই মনটাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিতে হবে, সেই মনটা তো অনেক দিন ধরে সংস্কার, জন্মান্তরের সংস্কার হয়ে ঘাঁটি গেড়ে বসেছে। সেই মনটাকে ওড়াতে গেলে সেই মনটার সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে যে মনের গতি প্রকৃতি এই রকম, আমার মনের সাথে আমি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছি। শিখা রায় প্রণাম, প্রদীপ বিশ্বাস ধন্যবাদ। তো সেই মনটার সাথে আমি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছি, আমি আমার মনের সাথে লড়াই করছি যে মনটাকে মেরে দেব বলে। তো যার সাথে লড়তে হয়, আপনারা দেখে থাকবেন যে যখন ক্রিকেট, বহু যুগ হয়ে গেল দেখি না, আর দেখা হয় না আর কি। সে অনেক বাঙালির মতন গাঙ্গুলি খেলা ছাড়ার পর আমিও ছেড়েছি ক্রিকেট আর কি, সেই রকম একটা অবস্থা। যাই হোক, তো সেই সময় যখন ভীষণ মন দিয়ে পড়তাম সব কিছু, ক্রিকেটের খুঁটিনাটি, দেখতাম যে ক্রিকেটাররা অপোনেন্ট যে শক্তিশালী প্রতিপক্ষ, তার প্রত্যেকটা ভিডিও, তার খেলার ভিডিও শর্ট স্লো মোশনে ভীষণভাবে মন দিয়ে দেখছেন, দেখে 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 তার উইকনেস বের করছেন এবং তার খেলা স্টাইল দেখে সেই তাকে কিভাবে মারতে হবে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন তাকে মারতে হবে কিভাবে, সেইটা বের করতেন। যেমন অস্ট্রেলিয়া, আমার মনে পড়ে একটা সময় যে অস্ট্রেলিয়া ভীষণ শক্তিশালী ছিল, তাকে কেউ হারাতে পারতো না। সেই সময় সৌরভ গাঙ্গুলি টেস্ট ম্যাচে হারিয়ে দিয়েছিলেন একবার। তো সেটা সম্ভব হয়েছিল কি করে? মানে দেখে দেখে দেখে
তাদের খুদ বের করে তারপর তাকে মারা। যেমন আমার মনে পড়ে যে এই বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিলেন, মালিঙ্গা, হ্যাঁ মনে পড়েছে, মালিঙ্গা সেই ওয়ার্ল্ড কাপের ফাইনালে এমনভাবে বল থ্রো করছে, একের পরে উইকেট বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই মালিঙ্গাকেই যখন পরে ইন্ডিয়া টিম হ্যান্ডেল করছে, শ্রীমতী দি নমস্কার, শিখা রায় পানা সরাতে পারছি কই, হবে, একদিনে হয় না, হবে, অবশ্যই হবে। তো সেই মালিঙ্গাকেই যখন ইন্ডিয়া টিম পরে হ্যান্ডেল করছে, তো তখন দেখছি মালিঙ্গার এক একটা বল মেরে মেরে একদম বাউন্ডারি পার করে দিচ্ছে। এটা সম্ভব কি করে? মালিঙ্গাকে তার মানে প্রপারলি স্টাডি করেছে, মালিঙ্গার প্রত্যেকটা স্টাইল অফ অ্যাকশন, কিভাবে হাতের মোচড় পড়ছে, সবটা স্টাডি করেছে, তবে মালিঙ্গাকে কিন্তু মেরে বাউন্ডারির বাইরে করে দিতে পেরেছিল ইন্ডিয়া। ঠিক তেমনি আমরা কিন্তু আমাদের মনের সাথে নিজেরা লড়ছি। আমাদের কিন্তু মন এখানে, আমার মনই আমার অপোনেন্ট পার্টি, যে আমাকে ব্রহ্মকে বুঝতে দিচ্ছে না। এবার সেই মনটাকে ওড়াতে গেলে কি করতে হবে? এমনি যদি খেলতে নেমে যাই তাহলে ওই মালিঙ্গার মতন প্রত্যেক বলে উইকেট পড়বে, ছিটকে আমরা আবার জগতের দিকে চলে যাব। আমরা চেষ্টা করব যেতে, কিন্তু পারবো না, জগতে ছিটকে যাব। উপায় কি না? মনকে ঠিক করে বিশ্লেষণ করা, মনের সমস্ত কিছু বিশ্লেষণ করা। মনের যখন সব কিছু বিশ্লেষণ হয়ে যাবে, তখন যখন মন আমার কাছে ধরা পড়ে যাবে, মনের সবকটা বদমাশি আমার কাছে ধরা পড়ে যাবে, তখন ওই বল বাউন্ডারির বাইরে, তখন মন উড়ে যাবে, তখন তার প্রকাশ কেবল, তখন সেঞ্চুরি হাঁকানো হয়ে যাবে। বিপ্লব হাজরা, মনটা ছুলে ফেলবো কিভাবে সেই প্রক্রিয়াটা বলুন। এটা কোনো এরকম চুটকির প্রক্রিয়া নয়, আমি একটা প্রক্রিয়া বলবো, আপনি এদিক ওদিক করে প্রক্রিয়াটা করে নেবেন এবং সাথে সাথে হয়ে যাবে। আমি সেই প্রক্রিয়া নিয়ে গত 1 বছর ধরে কথা বলে আসছি এবং সপ্তাহে 3 দিন আলোচনা করি, 3 দিন এই প্রক্রিয়াটা নিয়ে কথা বলি। আপনি সেই প্রক্রিয়াটা এখনো জিজ্ঞাসা করছেন, তার মানেই হচ্ছে আপনি সেই প্রক্রিয়াটা ধরতেই পারেননি। মনকে ছুঁড়ে ফেলবো কি করে সেই প্রক্রিয়াটা বলুন। এরকম করে মনকে ছুঁড়ে ফেলা যায় না, এরকম করে যায় যারা চায়, তারা যেরকমভাবে ছুঁড়ে ফেলতে পারে, তার আগেও অনেকটা প্রলং সাধনা আছে। বরঞ্চ বলুন সাধনাটা বলুন, প্রক্রিয়া নয় এটা, কোনো চুটকি মারার বিষয় নয় এটা, যে এটা এটা করবো, এটা কোনো ট্যাকটিক্স নয় যে এই ট্যাকটিক্সে নির্বিকল্প সমাধিতে আপনি ডুবে যাচ্ছেন, মন উড়ে যাচ্ছে। বলুন সাধনাটা কিভাবে সম্ভব। যাই হোক, এতটা না সহজ করবেন না। আধ্যাত্মিকতা সহজ যদি চান, যদি সেই নিষ্ঠা শ্রদ্ধা অধ্যাবসায় থাকে, সহজ। কিন্তু আধ্যাত্মিকতার ওরকম টকাটক কোনো প্রক্রিয়া হয় না। যদি ভেবে কেউ বসে থাকেন যে এই প্রক্রিয়া করব একদম ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, না, হয় না ওভাবে। ব্রহ্মজ্ঞান হতে গেলে গুরুর পা ধরে অনেক দিন বসে থাকতে হয়, গুরুর পা ধরে বসে থাকতে হয়, বাড়িতে ধ্যান ধারণা করতে হয়, বেদান্তের কথা শুনতে হয়, চেষ্টা করতে হয়, নিজের সাথে নিজেকে লড়তে হয়, তবে হয়। শেষ অবধি একটাই কথা, হয়। একজন বলছিলেন শিখা রয়, বাহ শিখা রয়, দারুণ খবর, আপনি গুরু লাভ করতে চলেছেন, দারুণ খবর, তিনি কৃপা করলে পারবেন। এবার যে কথাটা বলি আমি বিষয়ে ঢোকার আগে, যে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন, মানে আমি যেই মানে যোগাবশিষ্ট সার নিয়ে কেন মন নিয়ে এতগুলো কথা বললাম। যোগাবশিষ্ট সারের মনের পরত ধরে ধরে কথা বলা হয়, আগে মনটাকে চেনানো হয়, তারপর তো ছুঁড়ে ফেলা। তো আমি যখন আলোচনা করব, কাইন্ডলি একটু যদি আপনারা জানাতে থাকেন, আমি জানি এটা খুব ডিস্ট্রাক্টিং, হয়তো আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, তাও করছি কারণ এটা আমার সুবিধার্থে, যে বুঝতে পারছি বা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, যদি এরকম একটু বলে দেন তাহলে আমি একটু কনফিডেন্টলি বলতে পারি, যেহেতু খুব সূক্ষ্ম তত্ত্ব নিয়ে আলোচনা হয় এই যোগবাশিষ্ট সারে, যে না ঠিক আছে সবাই বুঝতে পারছে। আর যদি কোনো প্রশ্ন থাকে যেটা বলছি সেই রিলেটেড সাথে সাথে কাইন্ডলি একটু বলবেন, মানে যেই রিলেটেড প্রশ্ন, মানে যেই লাইনে এগোচ্ছি সেই জায়গাতে অসুবিধা হলে সাথে সাথে বলবেন। আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই শেষ করার পর বলবেন, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হয়। কারণ যেই বিষয় বলছি একটা ফ্লোতে বলি, তো মানে একভাবে একটা বলছি, তো অন্য বিষয়ের প্রশ্ন হলে একটু আটকে যায় ব্যাপারটা, সেই বিষয়ে সমস্যা হলে সাথে সাথে বলবেন, আর আদারওয়াইজ একদম শেষে আপনারা যা প্রশ্ন করার করুন। আচ্ছা, অনেকে ঢুকে গেছেন লাইভে,
80 জনের বেশি আমি দেখছি। আমি শুধু একটা কথা বলে নিচ্ছি শুরুর আগে, রবিবার দিন সোনারপুরে আমার বাড়িতে বেদান্তের আলোচনা হচ্ছে বিদ্যারণ্য মুনির সরল পঞ্চদশী নিয়ে, পঞ্চদশী বইটি থেকে। আপনারা যদি কেউ আসতে চান আপনারা আসতে পারেন, অল আর ওয়েলকাম। তো আমি শুরু করছি। যোগ বাশিষ্ঠ সার থেকে। আগের দিন শুদ্ধ বিচার কুশল বুদ্ধি নিয়ে আলোচনা হয়েছিল। এবার বলছে যে শ্রুতি অবশ্য বলিয়াছেন আচার্যবান পুরুষ বেদ, এটা ছান্দোগ্য উপনিষদের কথা। আচ্ছা আমি এক্সট্রিমলি সরি, আমি একটু আগে থেকে শুরু করে ফেলেছিলাম। বলছে যেমন কোনো ব্যক্তি কোন কথা বলিল আর সে কথা হয়তো কাহারও জীবনের গতি মোক্ষ মার্গে আকৃষ্ট করিল, এই বিষয়ে দৃষ্টান্ত লালাবাবুর বৈরাগ্য। অপরের উদ্দেশ্যে অন্য অর্থে কথিত পথি পার্শ্বস্থা রজকন্যার বচন বেলা যায় শুনিতে পাইয়া অতুল ঐশ্বর্যবান লালাবাবুর বৈরাগ্য হয় ও তিনি সংসার ত্যাগ করিয়া ব্রজধামে ঈশ্বর ভজনে জীবনাতিপাত করেন, ইহা বঙ্গদেশে প্রসিদ্ধ আছে। এইটা আগের দিন আমরা আলোচনা অ্যাকচুয়ালি হয়েছিল যে গুরু তো বলে যাবেন, গুরু ব্রহ্ম জ্ঞানের কথাই বলছেন, কিন্তু শিষ্য কেমন শিষ্য হলে সেই ব্রহ্মজ্ঞানের কথা শিষ্য ধরতে পারবে, শিষ্যের বুদ্ধি কতটা পরিশুদ্ধ হলে শিষ্য ধরতে পারবে, এটা নিয়ে আগের দিন আলোচনা হয়েছিল। এবার আজকের আলোচনা হয়েছে, বলছে যেমন কোনো ব্যক্তি কোনো কথা বলল, কোনো ব্যক্তি অন্য কেউ হয়তো কোনো কথা বলছেন, আর সেই কথাটা হয়তো কারোর জীবনের গতি মোক্ষ মার্গে আকৃষ্ট করলো, বলছে আর সেই সাধারণ কথাটা হয়তো কারোর জীবনটাকে পুরো ঘুরিয়ে মোক্ষ মার্গে, মানে সে মুমুক্ষু হয়ে গেল, যে আমাকে জ্ঞান লাভ করতে হবে, মোক্ষ মার্গ মানে মুক্তির পথ, সেই পথে ঘুরে গেল। সেক্ষেত্রে লালাবাবুর উদাহরণ দিচ্ছে, এই বিষয়ে দৃষ্টান্ত লালাবাবুর বৈরাগ্য। লালাবাবু একজন বোধহয় জমিদার ছিলেন, বিশাল জমিদার ছিলেন, বোধহয় ধোপার মেয়ে, যত দূর সম্ভব। আমি লালাবাবুর গল্পটা এক্স্যাক্টলি আমার মাথাতে নেই, কথামৃতের গল্পটা। সিদ্ধার্থ মান্না কি বলছেন, আমরা শুধু সফলতার গল্প শুনি, ব্যর্থতার কাহিনীতে কারণটি যদি গুনি। আপনার এই কমেন্টের অর্থ কি আমি বুঝলাম না, যাই হোক। তো লালাবাবু বিশাল জমিদার ছিলেন, তো ধোপার মেয়ে যতদূর সম্ভব জামা কাচতে কাচতে বা কিছু একটা হতে তার বাবাকে ডেকে বলেছিল, বাবা বেলা যে যায়। সম্পূর্ণ অন্য কনটেক্সটে একটা কথা, কিন্তু তো লালাবাবুর কানে ওই কথাটা এসেছিল বেলা যে যায়। সে তক্ষুনি উঠে বেরিয়ে চলে গেছিল, তার বিশাল জমিদারি কিছু সে দেখেনি, সে বৃন্দাবন চলে গেল এবং সেখানে কঠোর সাধনা করতেন এবং হয়তো তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। বলছে বেলা যে যায় মানে তার ভিতরে কথাটা এইভাবে বেজেছিল যে আরে আজকের দিনটাও চলে গেল, আমার ঈশ্বর লাভ হলো না, আমার বয়স হয়ে যাচ্ছে, আমার ঈশ্বর লাভ হলো না, আবার জন্মাবো। সে ছিটকে বেরিয়ে চলে গেল। বলছে তাই জন্য কার কোন কথা কখন কার ভিতরে কিভাবে লেগে গিয়ে তাকে মোক্ষ মার্গে আকৃষ্ট করবে, তাকে মোক্ষ মার্গে ঘুরিয়ে দেবে, মুক্তির পথের দিকে ঠেলে দেবে, সেটা কেউ জানে না। বেলা যায় শুনিয়া অতুল ঐশ্বর্যবান লালাবাবুর বৈরাগ্য হয় এবং তিনি সংসার ত্যাগ করিয়া ব্রজধামে ঈশ্বর ভজনে জীবানাতিপাত করেন, ইহা বঙ্গদেশে প্রসিদ্ধ আছে। বলছেন যে তিনি একদম ব্রজধাম মানে বৃন্দাবন চলে যান এবং সেখানে জীবন অতিবাহিত করেন। কোনো অজ্ঞানীর উপদেশও যথার্থ অধিকারীর কর্ণে প্রবেশ করিলে তাহাতেও কাজ হয়। এখানে রহস্য এই যে অজ্ঞানী উপদেশ দিলেও সেই কথাটা তাহার নিজের নহে, সেটা পরম্পরাক্রমে শাস্ত্র বা কোনো তত্ত্বজ্ঞ মহাপুরুষের মুখ হইতেই বাহির হইয়াছে, সুতরাং তাহা আপ্তবাক্য বা তত্ত্বজ্ঞানীরই বাক্য। বলছে যে যদি অজ্ঞানীর উপদেশও যথার্থ অধিকারীর কর্ণে প্রবেশ করে, বলছে এখানেও একটা ব্যাপার। বলছে অজ্ঞানী যেমন কথিত আছে, আবারও বলছি কথিত আছে, লোকনাথ বাবার যিনি গুরু ছিলেন তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন না, কিন্তু লোকনাথ বাবার জ্ঞান লাভ হয়ে গেল এবং লোকনাথ বাবার যে গুরু তিনি আবার জন্ম নিলেন, জন্ম নিয়ে তিনি লোকনাথ বাবার কাছে শিষ্য হিসাবে তিনি লোকনাথ বাবার কাছ থেকে জ্ঞান লাভ করলেন। তো বলছে এটা কেন হয়, আমার শুনে মনে হয়েছিল এটা কিভাবে সম্ভব, যে বলছে যে শাস্ত্র বলছে যে কানা কখনো পথ দেখাতে পারে না,
মানে কানা মানে যার চোখ নেই সে কখনো পথ দেখাতে পারে না। চোখ নেই মানে কি দেখা না, ওই দেখার কথা বলা হয়নি। শাস্ত্র বলছে যে যে নিজেই ব্রহ্মজ্ঞানের বিষয় জানে না সে পথ দেখাতে পারে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বলছে যে কোনো অজ্ঞানীর উপদেশ যার জ্ঞান লাভ হয়নি সেটা যদি যথার্থ অধিকারীর কর্ণে প্রবেশ করে, বলতে যথার্থ অধিকারী যে হয়তো অলরেডি অনেক ধ্যান ধারণা সাধন ভজন তপস্যা করে একদম রেডি হয়ে বসে রয়েছে, যে আর একটু পা বাড়ালেই হয়তো তার সামনে জ্ঞান লাভের রাস্তা খুলে যাবে, যথার্থ অধিকারীর কর্ণে প্রবেশ করিলে তাহাতেও কাজ হয়। বলছে তাতেও কাজ হয়, যে এখানে একটা রহস্য আছে। কি রহস্যটা কি? বলছে অজ্ঞানী উপদেশ দিলেও কথাটা তার নিজের নয়। অজ্ঞানী যখন ব্রহ্ম বাক্য বলছে তখন সে তো সেটা অনুভব করে বলছে না, কেউ একটা অনুভব করে বলেছে, কোনো তত্ত্বজ্ঞানী অনুভব করে বলেছে, সেটা সে শুনেছে, শুনে মনে রেখেছে, সেটা সে কাউকে জ্ঞান দিচ্ছে। বলছে সে রহস্য এটা যে সেই কথাটা তার নিজের নয়, সেটা পরম্পরাক্রমে শাস্ত্র বা কোনো তত্ত্বজ্ঞ মহাপুরুষের মুখ হইতেই বাহির হইয়া থাকিবে। বলছে সেটা পরম্পরাক্রমে কোনো তত্ত্বজ্ঞ বা শাস্ত্রজ্ঞ গুরুর মুখ থেকেই বেরিয়েছে। তাই জন্য কে বলছে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, তার কারণ যে অধিকারী সে এতটাই শক্তিশালী, সে এতটাই ব্রহ্মজ্ঞানের দরজায় বসে রয়েছে যে তার কাছে সেই শাস্ত্র পরম্পরাক্রমে সেই তত্ত্বের কথাটাই তার সামনে দরজা খুলে দিচ্ছে, কারণ এখানে অধিকারী বিশেষ। সুতরাং তাহা আত্মজ্ঞানী বা তত্ত্বজ্ঞানীরই বাক্য। বলছে সেটা আত্মজ্ঞানী বা তত্ত্বজ্ঞানীরই বাক্য, সেই কথাটা সেই অজ্ঞানী ব্যক্তির নয়, বলছে কিন্তু যে বোধ করেছে সে। এইবার আসছে একটা মজার বিষয়, সেটা হচ্ছে বুদ্ধি কয় প্রকার, যেটা আজকে আলোচনার একটা ব্যাপার ছিল। বুদ্ধি কয় প্রকার মানে এটা যখন আমি প্রথম পড়েছিলাম প্রচণ্ড হেসেছিলাম, আর তারপর আমি সুদেষ্ণা আর কি, তখন আমরা আরো ছোট, তো সুদেষ্ণা সবাই চেনেন, ও লাইভে আলোচনা করে, তো আমি সুদেষ্ণা ওরা আমরা দুজন ইয়ার্কি করতাম, আচ্ছা এর বুদ্ধিটা বোধহয় এর মতন, আমার বুদ্ধিটা বোধহয় এরকম, আমার বুদ্ধিটা বোধহয় ওই রকম। তো যাই হোক, মানে পড়লে এটা একটা মজা আছে, আপনি বুঝতে পারবেন। বলছে বুদ্ধি চারই প্রকার: পাষাণের ন্যায়, রবারের ন্যায়, চর্মতুল্য, আর 4 নম্বর তৈল সদৃশ। 4 রকম বুদ্ধি: পাষাণের মতন বুদ্ধি, রবারের মতন বুদ্ধি, চর্মতুল্য চামড়ার মতন বুদ্ধি, এবং তৈল সদৃশ। এবার এক একটা বুদ্ধিকে সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে। কেন বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের জন্য এইগুলো সম্পর্কে ডিটেলস ধারণা কেন দেয়া হচ্ছে? ওই যে আপনার শত্রুটাকে ভালো করে চিনতে হবে। মালিঙ্গা যখন বল করছে তার কোনোই কখন ভাঁজ হচ্ছে, কখন ডেলিভারি হচ্ছে, কোথায় বলটা পড়ে কোথায় গিয়ে হিট করছে সেটা জানতে হবে। তেমনি আমি যদি আমার মনের মানে মন বুদ্ধি চিত্ত অহংকার এই তো মিলে আমাকে ঢেকে রেখেছে, আমি যদি আমার বুদ্ধি যে আমাকে সংকল্প বিকল্প মানে আমি এটা করব এটা করব না, যে আমাকে এটাকে ধরতে সাহায্য করছে, আমি একটু জটিল কথা একটু স্পিডে বললাম, অসুবিধা হলো না তো? হলে বলবেন কিন্তু প্লিজ, অসুবিধা মানে সাথে সাথে বলবেন, তাহলে আমার ওই জায়গাটায় ফেরা সহজ হয়। তো বলছে যে এই জন্য বুদ্ধিটা সম্পর্কে এত ডিটেলসলি বলা হলো, যে এই 4 রকম বুদ্ধি মানুষের হয়, এবং সেই বুদ্ধি সম্পর্কে আবার বিস্তারিত ব্যাখ্যা। যেহেতু আমাকে আমার শত্রুকে চিনতে হবে, যদি আমি শত্রুকে না চিনি আমি তাকে উড়িয়ে দিতে পারবো না। যে পাষাণের ন্যায় বুদ্ধি যাদের, তাহাদিগকে কোনো কথাই বোঝানো যায় না। শর্মিষ্ঠাদি বোঝা যাচ্ছে বেশ, বাকিরাও যদি একটু জানান, মানে অসুবিধা না হলে একটু ভালো আর কি, মানে একটু জানালে আমার সুবিধা হয়, মানে এত কঠিন বিষয় তো। ওই যে পাষাণের ন্যায় বুদ্ধি যাদের, এটা প্রথম ক্যাটাগরি। পাষাণের ন্যায় বুদ্ধি যাদের, তাহাদিগকে কোনো কথাই বোঝানো যায় না। পাষাণে যেমন পেরেক প্রবৃষ্ট হয় না তদ্রূপ। বলছে একটা পাথরে যেমন পেরেক ঠুকলেও কি হবে, পাথরটা ভেঙে যাবে, পেরেক পাথরে ঢুকবে না, কিছুতেই পেরেক পাথরে ঢুকবে না। বলছে তদ্রূপ তাহারা এত স্থূল বুদ্ধি যে কিছুতেই কোনো তত্ত্ব কথাই ধারণা করিতে পারে না। বলছে তারা এমনই, কিছুতেই যাই বলুন না কেন কোনো তত্ত্ব কথাই তারা ধারণা করতে পারবে না। তাদেরকে বদ্ধজীব বলছেন ঠাকুর। আমি একটা খুব সুন্দর গল্প মনে পড়লো ঠাকুরের, এক্স্যাক্টলি মনে নেই, আমি পরে আসছি গল্পটাতে।
যে তাহারা এত স্থূলবুদ্ধি যে কোনো কিছুতেই কোনো তত্ত্বকথাই ধারণা করতে পারে না, তাহাদের কর্তব্য খুব ভজন নাম জপাদি করা। বলছে তাদের কর্তব্য কি না, খুব করে ভজন নাম জপাদি করা, তাহলে ধীরে ধীরে তাহাদের মন শুদ্ধ হইবে ও সূক্ষ্ম বস্তু ধারণা করিতে সমর্থ হইবে। আমি এবার ভেঙে ভেঙে আসছি। পাষাণের মতন যাদের বুদ্ধি, যেমন মানে পাথরে পেরেক যদি ঠুকি পাথরটাই ভেঙে যাবে, কিন্তু তাও পেরেকটা পাথরে ঢুকবে না। ঠিক তেমনি এরকম বুদ্ধি যাদের, তাদেরকে যত খুশি তত্ত্ব কথা বলো, ব্রহ্মজ্ঞানের কথা বলো, বুঝবে না মানে বেটা সে বুঝবে না, কিছুতেই বুঝবে না। এবার এই প্রসঙ্গে ঠাকুরের যে গল্পটা, আমি হয়তো একটু ভুলও বলতে পারি, কিন্তু সারমর্মটা আমি বলছি। একটা নদী রয়েছে, মানে একটা পুকুর, জলাশয়, তো সেখানে মাছেরা রয়েছে। তো খবর এসছে যে জেলেরা মাছ ধরতে আসবে। তো সেই জলাশয়ের সাথে একটা কানেকশন আছে, পাশের জলাশয় বা বড় নদীতেও চলে যাওয়া যায়। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যারা বুদ্ধিমান তারা তো কেটে পড়লো, পাশের ওই জলাশয় কেটে পড়লো, চলে গেল। তো সেটাকে বলা হচ্ছে তারা মুক্তজীব। তারা ছিল সবার সাথে, মাছগুলো সবার সাথেই ছিল, কিন্তু যেই শুনলো যে ওরে বদ্ধ করতে আসছে রে, সাথে সাথে তারা চলে গেল। বলছে তারা সদা মুক্তের দল, বলছে তারা মুক্তিকামী। কথামৃতের গল্প। এবার বাকি যে কটা রয়েছে বলে ও দেখি কি হবে, দেখা যাক কি হয়। অনেক বোঝানো হলো বাবা হবে, কিন্তু তারা কেউ গেল না, দেখা যাক কি হয়। এরপরে যথাসময় জেলেরা এলো, জাল ফেললো, জালে মাছগুলোকে তুললো। এবার যখন জালে মাছ তোলা হচ্ছে, সেই সময় বিপদ বুঝে ছটফট করতে করতে আরো কয়েকটা মাছ লাফ টাফ দিয়ে কোনো ক্রমে পেরিয়ে গেল। কিন্তু এরা হচ্ছে যে যারা মানে একটু মধ্যম আর কি, মুক্ত হবে কিন্তু শেষ মুহূর্তে, মানে যখন দেওয়াল চেপে ধরবে আর দেওয়ালে আর কি, মানে চারদিকে তাকিয়ে দেওয়াল ছোট হয়ে আসবে ঘরটা, মানে আর সরতে পারবে না, তখন তারা লাফ দিয়ে বেরোবে। এবার আরেকজন যাদের কথায় পাষাণ বুদ্ধি, যে তারা জালে ধরা পড়লো, পড়ার পরেও তাদের কোনো চেদ ভেদ নেই, তাদের কোনো চিন্তা নেই, যা জল ধরা পড়েছি মরে যাব, এই ধরনের আর কি। তারা ওইভাবেই পড়ে রইল, তারা পালানোরও চেষ্টা করলো না, যখন জাল ফেলছে তখনও লাফ দিল না, জালে ধরা পড়লো এবং মরলো। এই রকম যারা, তাদের কি আর হয়, শেষ অবধি জগৎ নিয়েই চিতায় উঠে যায়, তারা কোনোদিন নিজেকে জানতেও চায় না, চেষ্টাও করে না। তো বলছে পাষাণের ন্যায় যাদের বুদ্ধি, তারা এত স্থূল বুদ্ধি যে কোনো কিছুতেই কোনো তত্ত্বকথাই ধারণা করতে পারে না। মানে মাছগুলোকে এতবার বললো যে জেলে আসবে, ধরা পড়ে যাবি, মরে যাবি বাবা, পালা, কিছুতেই বুঝতে পারলো না। বলছে তাদের কর্তব্য কি? বলছে তাদের কি তাহলে ঈশ্বর লাভ হবে না? বলছে না, তাদেরও উপায় আছে। তাদের কর্তব্য হচ্ছে খুব করে ভজন নাম জপাদি করা। মানে বলছে তারা ঈশ্বরীয় গান শুনুক, ঈশ্বরীয় কথা শুনুক, ঈশ্বরীয় গান শুনতে শুনতে ভিতরে হঠাৎ উদ্দীপন হয়, ভিতর থেকে খুলে যায়, তারা নাম জপ করুক, খুব করে তারা নাম জপাদি করুক। বলছে তাহাতে ধীরে ধীরে তাহাদের মন শুদ্ধ হইবে। যে তাহলে কি হবে, তাদের ধীরে ধীরে মনটা শুদ্ধ হবে এবং সূক্ষ্ম বস্তু ধারণা করতে সমর্থ হবে। সূক্ষ্ম বস্তু ধারণা করাটা কেমন জানেন তো, মানে একটা ধরুন মোটা ডিকশনারি মেঝেতে পড়ে আছে, আমি এরকম করে ডিকশনারিটা তুলে নেব, কিন্তু একটা সূচ মেঝেতে পড়ে আছে, সরু সূচ, আমার সূচটা তুলতে কিন্তু পারবো না, একবারে কষ্ট হবে, অনেক করে তারপর সূচটাকে তুলতে পারবো। বা সূচটা তুলতে আমার সুবিধা হবে যদি ওই কি নড়া না ছানি কি একটা বলে না, ওই নখ কাটে বা কি, এই যে পাকা চুল তোলে বয়স্করা, নুরুন না কি বলুন, আপনারা তো অনেকে জানেন ওই বস্তুটা, ওইটা দিয়ে যদি তুলতে যাই সূচটা হয়তো টুক করে উঠবে, কারণ ওটাও সূক্ষ্ম, সূচটাকে যে তুলবে তার সেই ব্যাপারটাও সেই রকম সূক্ষ্ম হতে হবে। তেমনই এই ব্রহ্মজ্ঞানের বিষয়টাও সূক্ষ্ম। এই সূক্ষ্ম বস্তুকে যে জানতে চাইবে তার মনটাও সেরকম সূক্ষ্ম হতে হবে। তো সেই জন্য তাদের ধীরে ধীরে মন শুদ্ধ হবে, এবার শুদ্ধ না হলে সূক্ষ্ম হতে পারে। হ্যাঁ, সন্না, ঠিক ঠিক, সন্না দিয়ে, সন্নাটা দিয়ে, সন্নাটাও সূক্ষ্ম, তাই জন্য তুলতে সুবিধা। হ্যাঁ, সন্না, ঠিক ঠিক।
যে তাহাতে ধীরে ধীরে তাহাদের মন শুদ্ধ হইবে ও সূক্ষ্ম বস্তু ধারণা করিতে সমর্থ হইবে। বলছে তাহলে তাদের মন শুদ্ধ হবে এবং সূক্ষ্ম বস্তু ধারণা করতে পারবে। হ্যাঁ সন্না, থ্যাংক ইউ সবাইকে। ফোরসেপ না, হয়তো ওটাকে ফোরসেপ ওটাকে অ্যাকচুয়ালি আমরা ল্যাবে বলি। ফোরসেপ ওয়ার্ডটা আমার মাথায় এসেছিল, ল্যাবে ফোরসেপ দিয়ে অ্যানিমেলসের সমস্ত মানে কাটাকুটি চলে, ফোরসেপ না ওটা ঠিক। আমি এই বাঙালি বাড়ির কথা বলছি আর কি, ল্যাবের নয়। তো বলছে তাহাতে ধীরে ধীরে তাদের মন শুদ্ধ হবে, সূক্ষ্ম বস্তু ধারণা করতে সমর্থ হবে। যেই মনটাই সূক্ষ্ম বস্তু ধারণা করতে পারছিল না, সেই মনটাই যখন ক্রমাগত ঈশ্বরীয় কথা শুনছে, ক্রমাগত নাম করছে, ঈশ্বরীয় গান শুনছে, এই করতে করতে সে কিন্তু তত্ত্ব চিন্তা করতে পারবে। ঠিক কেমন জানেন তো, যে স্বর্ণাটার কথা বললেন আপনার, স্বর্ণাটা ওটা তো প্রথমেই অমন ছিল না, ওটা তো একটা মোটা গোছের কিছুটা লোহা টোয়া ছিল। সেটা কিন্তু ধীরে ধীরে তাকে সরু করা হয়েছে। সেই সরু করার জন্যই সে মাথার থেকে একটা করে সাদা চুল তুলতে পারে, তাকে তৈরি করতে হয়েছে, প্রথমেই কিন্তু ওরম হয়নি। বা সে মাটি থেকে একটা সূচ একবারে তুলে নিতে পারছে। তেমনই আমাদের মনটাকে সে পাথরের মতন হতে পারে, সে মানে ভয়ঙ্কর কঠিন হতে পারে, কিন্তু যে আমাদের মনটাকে আমাদেরই তৈরি করতে হবে। আমাদের হাল ছেড়ে দিয়ে চলে গেলে হবে না, ও ঢোকে না আমার মাথায় বলে না। বলছে উপায় যখন আছে তো করো, বেশি করে ঈশ্বরীয় গান শোনো, ইচ্ছা না হলে কৃষ্ণ নাম নিজে নিজে করো, বা প্রচুর যদি দীক্ষা নেওয়া থাকে নাম জপ করো। যে করতে করতে একটা সময় দেখবে যে মন এই বেদান্তের সূক্ষ্ম তত্ত্ব ধারণা করতে পারছে। রবারের ন্যায় বুদ্ধি। এবারে দ্বিতীয়, রবার স্থিতিস্থাপক, তাহাতে কোনো পেরেক প্রবিষ্ট করাইলে উহা প্রবৃষ্ট হয়, কিন্তু ছাড়িয়া দিলেই উহা পুনঃ বাহির হইয়া আসে ও রবার পূর্বাবস্থা প্রাপ্ত হয়। সেইরূপ কোনো কোনো ব্যক্তিকে তত্ত্বকথা বুঝাইলে তৎকালে সে তাহা বোঝে, কিন্তু পরক্ষণেই সে পূর্বাবস্থা প্রাপ্ত হয়। সে সব তত্ত্বোপদেশ ভুলিয়া যায় ও বাসনাধীন হইয়া পুনঃ বিষয় ভোগ লালসায় ব্যাকুল হয়। ইহাদের শুভবুদ্ধি তাৎকালিক। যে রবারের মতন বুদ্ধি কেমন না, রবারে একটা পেরেক ঠুকে দিলাম, এবার যেই ছেড়ে দিলাম, যতক্ষণ ধরে আছি রবারে পেরেকটাও ধরে আছে, যেই ছেড়ে দিলাম পেরেকটাও বেরিয়ে এলো, রবারটাকেও দেখতে পুরো আগের মতন হয়ে গেল। তো বলছে সেইরূপ কোনো কোনো ব্যক্তিকে তত্ত্বকথা বুঝাইলে সেই সময় সে বুঝছে, যে বিশাল বুঝছে, হ্যাঁ সত্যি ব্রহ্মজ্ঞান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। সেও বলবে হ্যাঁ ব্রহ্মজ্ঞান লাভই একমাত্র উদ্দেশ্য, বৈরাগ্যই জীবনে আনতে হবে। বলে হ্যাঁ সে বিশাল বুঝে গেল। কিন্তু যেই সে আপনার সামনে থেকে সরলো, তখনই সে সব ভুলে গেল। সেটাতে সে ইচ্ছা করে ভুলছে তা না, তার বুদ্ধিটারই এরকম দুর্দশা, সে ভুলে গেল। তখন তার হঠাৎ সম্পত্তি বানাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, হ্যাঁ আমার তো বিয়ে করতে হবে, বেরিয়ে হয়তো মনে পড়লো বিয়ে করতে হবে। বিয়ে করাটা দোষের নয়, কথা হচ্ছিল ব্রহ্মজ্ঞান লাভ করা নিয়ে। সেখান থেকে সে হয়তো মানে আরো কার্যে চলে গেল। বিয়েটা মানের সাথে ব্রহ্মজ্ঞানের না মানে হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। তো বলছে এরা সেই ধরনের। আমার এক আত্মীয় ছিল, সে এখন অনেক বড় আর কি, ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। ছোটবেলায় সে কাঁদছে হয়তো, মানে একটু মানে 4-5 বছর বয়সে বাচ্চারা কাঁদে, আমাকে এটা দাও 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 দাও, সে কেঁদে যাচ্ছে, কেঁদে যাচ্ছে। তো মামা মাসি টাসিরা, আমার মা স্পেশালি বোঝাচ্ছে, যখন বোঝায় তখন চুপ করে থাকে, বিশাল বুঝছে। এবার পুরো বোঝানো হয়ে গেল, প্রায় 20-25 মিনিট ধরে তাকে বোঝানো হলো, বাবা কেন এরম করছিস, এরম করতে নেই, এটা করলে তো তোমার ক্ষতি হবে, ওই হবে, সেই হবে, হ্যাঁ না হবে, তাই না হবে, বোঝানো হলো। যেই বোঝানো শেষ হলো, তুমি কি বুঝলে, আবার করে কান্না শুরু। আমার এখনো সিনটা মনে আছে, যতক্ষণ বোঝানো তোর মুখ বন্ধ থাকতো, যেই বোঝানো শেষ আবার মুখ হা করে কাঁদতে শুরু করতো। যে ঠিক আধ্যাত্মিকতায় রবারের বুদ্ধিটা এরকমই শিখারায়। আপনার না যে কটা বুদ্ধি শুনবেন, আপনার সব কটা বুদ্ধি নিজের মতন মনে হতে থাকবে। মানে আপনি যখন এরপর আরো উত্তম বুদ্ধি শুনবেন, আপনার ওরকমই মনে হতে থাকবে। তো ওরকম দুঃখ পাওয়ার কিছু নেই। তো সেই ভাইটি আমার আর কি, মানে সে এখন অনেক বড় হয়ে গেছে, মানে পরে দারুণ বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল। তো রবারের বুদ্ধি হচ্ছে সেরকম, আপনি সামনে বসে বুঝিয়ে যান, সে বিশাল বুঝবে,
একদম বুঝে পৃথিবী যেন এক্ষুনি উল্টে পাল্টে দেবে, পারলে মানে এক্ষুনি ব্রহ্মজ্ঞান লাভে তপস্যায় বসে যায়, বুঝিয়ে আপনি ছেড়ে উঠে যান, সে আর নিজের মতন নিজের কাছে চলে যাবে। তার মনেও থাকবে না যে আমি এতগুলো কথা শুনলাম, যে সে আবার বাসনাধীন হয়ে পড়বে, সে তার যাবতীয় বাসনা তার কাছে ফিরে আসবে। যে হইয়া পুনরায় ভোগ লালসায় ব্যাকুল হয়, ইহাদের শুভবুদ্ধি তাৎকালিক। এদের শুভবুদ্ধি হয়, এরা ধারণাও করতে পারে, কিন্তু এটা ক্ষণিকের, তাৎকালিক। চর্মমধ্যের পর এরপরের বুদ্ধি হচ্ছে চর্মতুল্য, তৃতীয়। আমি কেন বললাম শিখা রয় আপনাকে যে আপনি যা যা শুনবেন সবই মনে হয় বোধহয় আমার মতন বুদ্ধি। আমি তো ফার্মাসিস্ট, তো আমাদের ফার্মাকোলজি ক্লাস যখন শুরু হয়েছিল 3rd ইয়ার যতদূর সম্ভব, তো স্যার আমাদেরকে প্রথম দিন বলেছিলেন এইবার সব রোগ পড়বি, রোগ কিভাবে হয় জানবি, মেকানিজম অফ অ্যাকশন জানবি, মেডিসিনের মেকানিজম অফ অ্যাকশনও জানবি, আর তারপর মনে হবে প্রত্যেকটা রোগই তোর হয়েছে। এবং সত্যি আমাদের পড়তে পড়তে গিয়ে মনে হতো, একটা করে রোগ পড়তাম, মনে হতো না আমার মনে হচ্ছে এই রোগটা হয়েছে। আর আমরা সবাই হাসতাম, মানে হোস্টেলে থাকতাম আমরা, তো আমাদের সবারই মনে হতো এই আমাদের না এই রোগটা আমার আছে, জানিস তো আমার না একটু এরকম মাথাটা দপদপ করে, আমার না কখনো এরকম দুর্বল দুর্বল লাগে। তো যেরকমই শুনবেন আপনার প্রত্যেকটাই হয়তো মনে হবে এটা আমার। তো উত্তম যে বুদ্ধির কথা বলছে সেই বুদ্ধি হয়তো আপনার বুদ্ধি। তো যাই হোক, এরপর চর্ম বুদ্ধি বলতে চর্ম মধ্যে পেরেক প্রবিষ্ট করলে উহা যতদূর পর্যন্ত গিয়াছে ততদূর পর্যন্ত ঠিক আটকাইয়া থাকে। চর্মতুল্য বুদ্ধিও তদ্রূপ যতটুকু উপদেশ লাভ করে ততটুকু ঠিক বুঝিয়া লয় ও ঠিক ধারণা করিয়া থাকে। এটা বেশ উন্নত বুদ্ধি আর কি। বলছে এটা কেমন হয়, বলছে চামড়ার মধ্যে পেরেক ঠুকে ঠুকে ঢোকালে ওটা যতদূর অবধি গেছে ততদূর অবধি গিয়ে আটকে থাকে, না চামড়াটা ওকে ঠেলে বের করে দেয়, না ইফ্লাক্স করায়, না ওই পেরেকটা বেরিয়ে আসে, পেরেকটাকে চামড়া আটকে রাখে। তো বলছে বলছে ততদূর পর্যন্ত গিয়াছে ততদূর পর্যন্ত ঠিক আটকাইয়া থাকে। চর্মতুল্য বুদ্ধিও তদ্রূপ যতটুকু উপদেশ লাভ করে ততটুকু ঠিক বুঝিয়া লয়। বলছে চর্মতুল্য বুদ্ধি, আমাদের বুদ্ধিও চামড়ার মতন হয়, বলছে যতটা উপদেশ লাভ করেছে, যেমন মানে যতটুকু গুরু বলল, গুরুদেব হয়তো তাকে বললেন যে আত্মা অনাত্মা বিচার করতে হবে, এটা ব্রহ্ম, মানে ধরো ধরো সাপোজ বললেন যে তুমি ব্রহ্ম, বাকি সবই আর কিছু ব্রহ্ম নয়, তো এইটা বিচার করতে থাকো। সে সারাদিন বসে বসে শুধু ওটাই বিচার করছে, ওর থেকে এগোনোও নেই পিছনোও নেই, ওর থেকে এগিয়ে যে আরেকটু এগোবে মানে আমিটাকে খুঁজবে সেটা নয়, সে খালি বিচার করে যাচ্ছে আমি আত্মা আর বাকি সব অনাত্মা, সে এটুকুই করে যাচ্ছে। কিন্তু বলছে যে যতটুকু উপদেশ লাভ করছে ততটুকু ঠিক করে বুঝে নিচ্ছে এবং ঠিক ধারণা করে রাখে, ওইটুকুই ক্ষমতা, যতটুকু বলছে ওটুকুই, ওর থেকে যে বেশি হবে তা নয়। এটা খারাপ নয় আর কি, মানে ওটুকুই যে যদি ধরে রাখতে পারে তাও ভালো আর কি। এইবারের যে বুদ্ধির কথা বলা হচ্ছে সেটা সর্বোৎকৃষ্ট, তৈল সদৃশ বুদ্ধি। বলছে এই বুদ্ধি সর্বোৎকৃষ্ট। শিখা রায়, আপনার হয়তো এবার এইটা মনে হবে যে এইটাই আপনার বুদ্ধি। তৈল সদৃশ বুদ্ধি সর্বোৎকৃষ্ট। এক ফোঁটা তেল জলে নিক্ষেপ করিলে উহা জলের উপরিভাগে বিস্তৃত হইয়া পড়ে। তৈলতুল্য বুদ্ধিও তদ্রূপ অল্প উপদেশ শুনিলেও সমস্ত বিষয়টি পূর্ব পশ্চাৎ সব কিছু বুঝিয়া লয়। বলছে এক ফোঁটা তেল জলে ফেললে তেলটা কিন্তু ওইটুকু জায়গাতেই থাকে না, জলটায় পুরো ছড়িয়ে পড়ছে। বলছে তেমনি তৈলতুল্য বুদ্ধিও, যে তেলের মতন আমাদের যাদের বুদ্ধি তারা অল্প উপদেশ শুনল, কিন্তু তারা আগে পিছে পুরোটা ধারণা করে নিল, পূর্ব পশ্চাৎ সবকিছু বুঝিয়া লয়। এইরূপ ব্যক্তির অধিক উপদেশের প্রয়োজন হয় না। বলছে এইরকম ব্যক্তির উপদেশ লাভের, বেশি উপদেশ লাভের দরকার হয় না। গুরুদেব বলছেন তত্ত্বমসি, সে ধারণা করে নিল তুমি ব্রহ্ম, এবং সেটার পিছনে সে লেগে পড়লো যেভাবে যা করার। যেমন এখানে আর একটা খুব চলতি কথা শুনে থাকবেন আপনারা, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। এটা ভগবানকে অনেকের ক্ষেত্রে বলতে শুনেছি,
ভগবান হয়তো ছোট্ট একটা কথা থ্রো করে দিলেন, থ্রো করে তার দিকে তাকিয়ে, বা তখন কিছু বললেনও না। ভগবানকে আমি দেখেছি যখন কথা বলছেন সবার সাথে, ধরো মানে অবশ্যই এটা হয়তো যখন সবার সাথে পাবলিক অ্যাপিয়ারেন্স তখন নয়, হয়তো কয়েকজন মিলে আমরা বসে কথা বলছি, সন্ন্যাসীরা আমরা কয়েকজন মিলে, হঠাৎ করে ভগবান চট করে ঘুরে তাকিয়ে একটা দুর্ধর্ষ কথা বলে দিলেন এবং সে বুঝে নিল। এবং তারপর যখন সবাই বলছে যা এবার তোরা যা, আমি একা থাকি, এবার আমরা যখন উঠে যাচ্ছি তখন হঠাৎ তাকে একবার ডাক দিয়ে বললেন, এই সমঝদারোं के लिए इशारा ही काफी है। তো সেও মাথা নাড়লো, হ্যাঁ বুঝে গেছি। মানে তার বেশি উপদেশের প্রয়োজন নেই, তাকে ওই যে একটা কথা বলল সে তাতেই বুঝে গেল আগে পিছে কি করতে হবে। তো বলছে যে এইরূপ ব্যক্তির অধিক উপদেশের প্রয়োজন হয় না, এবংবিধ শুদ্ধ বুদ্ধি অতি উত্তম। বলছে এরকম শুদ্ধ বুদ্ধি অতি উত্তম, বলছে এই বুদ্ধিটা শুদ্ধ বুদ্ধি, একদিনে হয়েছে, চট করে হয়েছে না। সাধন ভজন করতে করতে, ধ্যান ধারণা করতে করতে, তাও না ইচ্ছা করলে নাম জপ করতে করতে, তাও না ইচ্ছা হলে ইউটিউব চালিয়ে গান শুনতে শুনতে শুভ বুদ্ধি হয়েছে, তাদের শুদ্ধ বুদ্ধি হয়েছে। বলছে তার ফলে কি হচ্ছে, গুরুদেব সামান্য কথা বলছেন, সে ধরে নিচ্ছে আগে পিছে কি করতে হবে। চর্মতুল্য বুদ্ধিও মন্দ নহে। বলছে চর্মের মতন বুদ্ধিটাও খারাপ নয়, কারণ সে যতটুকু বলছে সে ততটুকু অ্যাটলিস্ট ধরে রাখতে পারছে। রবার তুল্য বুদ্ধিরও পুনঃ পুনঃ উপদেশ শ্রবণ করিতে করিতে চৈতন্য, এক বারবার করে মানে শোনাতে শোনাতে, যাদের বুদ্ধিটা মানে পেরেক ঠুকে আবার বেরিয়ে আসছে, কিন্তু তাও বারবার শুনছে, শুনতে শুনতে একটা সময় তাদের বুদ্ধি শুদ্ধ হয়। কারণ বারবার যে শুনছে সেই সময় শোনাটা কিন্তু ভুল নয়, সেই সময় কিন্তু সে জগৎ ভুলেই শুনছে, তখন তার কাছে যেটা শুনছে সেটা সলিড শুনছে। বারবার শুনতে শুনতে তার বুদ্ধি হয়তো, এবার বুদ্ধির এই যে স্তর বলছি, এই স্তর যে কারোর পাষাণের মতন বুদ্ধি সেটা সারা জীবন পাষাণ হয়ে থাকবে তা নয়, তার পাষাণের মতন বুদ্ধি ধ্যান জপ সাধনা করতে করতে বেড়ে হয়তো রবারের মতন হলো, তারপর রবারের মতন বুদ্ধিটা সাধনা করতে করতে চামড়ার মতন হলো, তারপরও সেটা সাধনা করতে করতে হয়তো তৈল সদৃশ হলো। বলছে রবার তুল্য বুদ্ধিরও পুনঃ পুনঃ শ্রবণ করিতে করিতে চৈতন্য হয়, কিন্তু পাষাণ সদৃশ বুদ্ধির উপায় কি? বলছে এদের কি উপায়? ছোট্ট করে উপায় বলা হয়েছিল, যেটা নাম জপ করতে হবে, সাধন ভজন করতে হবে। তো এই পাষাণ সদৃশ বুদ্ধির উপায় বলতে গেলে মোটামুটি আরও 1 ঘন্টা লাগবে। তো আজকে আমি এখানেই শেষ করছি, কারণ আজকে বুদ্ধি কয় প্রকার ও কী কী এটাই বিষয় ছিল। পরের বুধবার বিষয় থাকবে 8:30 নাগাদ, যে পাষাণ সদৃশ বুদ্ধির উপায় কি। আর কারোর যা প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন অবশ্যই, এবারে যা যা প্রশ্ন করুন, কোনো অসুবিধা নেই। আর কারোর বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু জানাবেন, বা বুঝতে অসুবিধা না হলেও একটু জানাবেন, তাহলে আমার মানে বিশেষত এই যে আজকের আলোচনা যোগা বাশিষ্ঠ সার, ভীষণ কঠিন বই, তো মানে সহজে লোকে হাত লাগায় না এই বইতে। এবং শুক্রবারের আলোচনা বেদান্ত সাধনা, ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠিগুলো লিখেছিলেন সেই চিঠিগুলোর আলোচনা, তো একদম কট্টর বেদান্ত নিয়ে আলোচনা হয়। শুক্রবার দিন সন্ধ্যে 8:30, সন্ধ্যা না রাতই 8:30 আর কি। আমার কোনো দিন 5-10 মিনিট আমার লেট হয়, একটু ওই সময়টা ধরে নেবেন, আমায় মার্জনা করবেন, আমার 5-10 মিনিট একটু এদিক ওদিক হয়ে যায়। তো শুক্রবার দিন 8:30 থেকে বেদান্ত সাধনার আলোচনা। তো এই দুটো দিন একটু যদি জানান যে মানে শুনতে শুনতে যে ঠিকঠাক লাগছে, তো তাহলে আমি একটু স্বস্তিভাবে আলোচনাটা করতে পারি। যদিও ওটা হয়তো আপনাদের জন্য ডিস্টার্বিং, মানে শুনতে শুনতে কিছু বলা, কিন্তু আমি নইলে মানে অ্যাকচুয়ালি কি হয়, ধরুন আলোচনা হচ্ছে, সামনে মানুষেরা আছে, তাদের এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে হ্যাঁ না ঠিক আছে, বোঝা যাচ্ছে, বোঝাতে পারছি। তো আপনাদের যেহেতু আমি দেখতে পাই না সামনে, তো একমাত্র উপায় ওই লেখাটা আর কি। তো আচ্ছা, অরূপ সামন্ত কোনো প্রশ্ন করছেন, নির্বিকল্প সমাধি না হলে কি ব্রহ্মজ্ঞান হয় না? নির্বিকল্প সমাধিটাই ব্রহ্মজ্ঞান। নির্বিকল্প সমাধি আর ব্রহ্মজ্ঞান আলাদা কোনো বিষয় নেই, নির্বিকল্প সমাধিটাই ব্রহ্মজ্ঞান। শিখারে এতদিন পর সরাসরি পেলাম, শোনাম। বুদ্ধির প্রকারভেদটা বশিষ্ঠমুনি করেছেন, আমি নই।
আচ্ছা, শুক্রবার দিনকে 8:30 নাগাদ বেদান্ত সাধনার আলোচনা রয়েছে, ওটাও বেশ একটু কট্টরি। আর রবিবার দিন তো আমি আগেও বললাম, আবারও বলছি যে আমার বাড়িতে বিদ্যারণ্য মুনির সরল পঞ্চদশী নিয়ে আলোচনা হচ্ছে, অমূলপদ চট্টোপাধ্যায়ের টিকা নিয়ে। তো ওটার কোনো অনলাইন হচ্ছে না, কারণ ওটা অনলাইন সম্ভব নয় দেখেই আমি বাড়িতে আলোচনা করা শুরু করলাম আর কি। এবং আমার গুরুর নির্দেশে, মানে আমার গুরু নির্দেশ দিয়েছিলেন যে যাতে কথা বলি এবং বেদান্ত বলি, সেই হিসাবে চাপরাশ আছে আমার কাছে। তো আনন্দের সাথে বলতে পারি যে গুরু কৃপা করেছেন। তো বিদ্যারণ্যমুনির ওই বইটি অনলাইনে বলা সম্ভব হবে না, মানে আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন যে যদি ওটা অনলাইনে হতো। আমি মার্জনা চাইছি, ওটা না অনলাইনে একদম সম্ভব নয়। মানে আধ্যাত্মিকতার সব বই অনলাইনে যেমন হয় না, অষ্টাবক্র গীতা অনলাইনে কোনোদিন সম্ভব নয়, মান্ডুক্যকারিকা সম্ভব নয়, ব্রহ্মসূত্র হয়তো সম্ভব নয়। তো যাই হোক, আমার বাড়ি সোনারপুরে, স্টেশনের একদমই কাছে। তো যদি কেউ আসতে চান ওয়েলকাম, মানে খুব বেশি দূরত্ব নয় শিয়ালদা থেকে, যাদবপুরের পর 3-4টে স্টেশন। ওটা বেশ কঠিন আলোচনা হচ্ছে, কিন্তু আশা করি 1 বছর ধরে যেহেতু ক্রমাগত আপনারা স্টেপ বাই স্টেপ আলোচনাগুলো শুনছেন, আপনাদের হয়তো অসুবিধা হবে না। দীপায়ন দাস, অর্জুনের যেমন কৃষ্ণ ছিল, বিবেকানন্দ যেমন রামকৃষ্ণ, শরৎচন্দ্র যেমন বিবেকানন্দ ছিল, ওইটা ছাড়া মন মারা খুব কঠিন। শরৎচন্দ্র যেরকম বিবেকানন্দ ছিল, ওইটা ছাড়া মন মারা খুব কঠিন। তুমি তোমার বিবেকানন্দকে খুঁজে নাও দীপায়ন, অসুবিধার তো কিছু নেই। তোমার বিবেকানন্দকে বা তোমার রামকৃষ্ণদেবকে তোমাকেই খুঁজে নিতে হবে, বা তোমার কৃষ্ণকে। দেবাশিস তেওয়ারি, আমাদের বাড়ি সোনারপুরে। শিকারায় থ্যাংক ইউ। ব্রহ্মজ্ঞানের প্রাথমিক স্টার নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। প্রাথমিক স্টার বলতে মানে প্রাথমিক শুরুর কথা বলছেন? আমি কিন্তু এই শুরু নিয়েই বলছি এখনো। মানে যোগ বাশিষ্ঠ সার রামচন্দ্র যে একটা বাচ্চা ছেলে তখন অবতার হলো, তো বাচ্চা মানে তখন তো তিনি বিশাল কিছু মানে দেখাচ্ছেন না, মানে জাগতিকভাবে নিজেকে বাচ্চাই রেখেছেন। তাকে যোগ বশিষ্ঠদেব ধীরে ধীরে জ্ঞান লাভের প্রসেস বলছেন, মনের পরদ বোঝাচ্ছেন একের পর এক। তো সবে আমরা 18 পাতায় এসছি, তো এটা প্রাথমিক নিয়েই আলোচনা হচ্ছে জ্ঞান লাভের। ঈশিতা থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কি তাহলে আর কারোর কোনো প্রশ্ন মনে হচ্ছে না আছে? সুজিত ঘোষ প্রণাম। যারা প্রণাম জানিয়েছেন আমি জানাতে পারিনি, লাইভের মধ্যে আমার চোখে পড়েছে, তাদের সবাইকে আমার প্রণাম। লাইভের মধ্যে আসলে প্রণাম জানানো যায় না, মানে কথাটা আটকে যায়। আপনারা সবাই প্রণাম জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে সবাইকে প্রণাম। অরূপ সামন্ত, বাহ, আপনি ভগবানের কাছে গেছিলেন, খুব ভালো। এখন ভগবানের ব্যাপারটা কীরকম, ভগবান এখন যে খুব বেশি কথা বলেন তা নয়, কিন্তু তার কাছে শুধু বসে থাকাটা মানে থাকতে পারলেই, এটাও যদি একটু কন্টিনিউয়াসলি করা যায়, বা অন্তত সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন, তাহলেও আমি দেখেছি নতুন যারা যাচ্ছেন তাদের অনেক লাভ হচ্ছে, উপকার হচ্ছে। যদি পারেন আপনি আবার যান, আবার যাবেন, মানে ভগবানকে দেখাটাই আসল। এবং দেখা শুধু নয়, ওখানেই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠিটা আছে। যাই হোক, হ্যাঁ, আমার বোঝানোর ধারাটাই সত্যি আমার গুরুকৃপা। আমি কিছু বোঝাই না, যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তা আমার গুরুকৃপা। পবিত্রবাবু, নিষ্কাম নিঃস্বার্থ এবং নিঃশর্ত সেবা কাজ করে মন আনন্দিত, মোলে ময়লা নেমে এবার ব্রহ্মজ্ঞান লাভে পথ চলতে চায় মন। পবিত্রবাবু, আমি আপনাকে ফোন করে নেবো। আমার আপনাকে ফোন করা হয়নি, আমি একটু অসুবিধায় ছিলাম। আমি কালকে আপনাকে ফোন করে নেব। ব্রহ্মজ্ঞান লাভে পথ চলতে চায়, চলুন, এই মুহূর্ত থেকে শুরু করুন। কালকেও আগের দিন আপনি বলছিলেন চান চান, কোনোটাই বাধা নয়। আপনার অসুস্থ মা একটু আগে কমেন্ট করেছিলেন, আমি দেখলাম, বাধা নয়, কোনো কিছুই বাধা নয়। আসল বাধা আপনার নিজের মন। আপনার নিজের মন আপনাকে দেখাচ্ছে আমার এটা বাধা, আমার ওটা বাধা, আমার সংসার বাধা দেখাচ্ছে। আপনার কোনো বাধাটাই আপনার বাধা নয়, আপনার মন বাধা সৃষ্টি করছে, কারণ সে মরতে চায় না।
আপনি মায়ের সেবা করতে করতেও নিজেকে ভিতরে খুঁজতে পারেন। ব্রহ্মজ্ঞান লাভের পথে পথে চলতে চায় মানে কি, এই মুহূর্ত থেকে চলুন, এই শুরু করুন। যদিও হয়েই আছেন, তারপরেও ঠিক আছে, শুরু করে দিন। আলাদা করে আজ শুরু করব কাল শুরু করব নয়। শিখা রায়, হ্যাঁ অবশ্যই আপনি ভগবানের কাছে যেতে পারেন, তবে আমি আপনাকে একটা নম্বর দিয়ে দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু এই নম্বরটায় ফোন করে আসবেন। তাহলে মানে আমি একটু বলে দিতে পারবো যে ভগবান বিরাটিতে আছেন বা কোন সময় গেলে সুবিধা হবে। আমি নম্বরটা বলছি, আপনি একটু কাইন্ডলি নোট করে নিন। 8902839837। 890, আমি লিখেও দিচ্ছি নম্বরটা আপনাকে, 8902839837। আচ্ছা, আমি আর একটা কথা বলছি, গত দুদিন আমার কাছে ফোন এসেছিল বেশ কিছু, আমি রিসিভ করতে পারিনি, এক্সট্রিমলি সরি, মানে আমার একটু অসুবিধা ছিল। তো যদি দেখেন যে আমি ফোন রিসিভ করছি না, আপনি নম্বরটা দিয়ে রাখলাম, আপনাদের যাদের দরকার আপনারা ফোন করে নিতে পারেন। তো আপনারা যদি ফোন মানে না পান বা দেখেন লাইন পাচ্ছেন না, এই নম্বরটাতেই হোয়াটসঅ্যাপ নম্বর রাখা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই পরে কল ব্যাক করে নেবো। আর আমি দুদিনও যারা ফোন করেছেন আমি কল ব্যাক করতে পারিনি, আমি একটু অসুবিধায় ছিলাম, আমি কালকে থেকে সবাইকে কল ব্যাক করবো, আমার যথাসাধ্য চেষ্টা করবো। আর যদি না পান একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আপনারা তো সবাই হোয়াটসঅ্যাপ করেন। আর শিখা রায়, আপনি নম্বরটা আশা করি পেয়েছেন, 8902839837। একবার ফোন করে যাবেন, অবশ্যই আপনি যেতে পারেন ভগবানের কাছে। অরূপ সামন্ত, আই হ্যাভ টেকেন দীক্ষা 22 ইয়ার্স, মানে 22 বছরে দীক্ষা নিয়েছেন না 22 বছর আগে দীক্ষা নিয়েছেন। অরূপ সামন্ত আপনাকে বলছি। ঈশিতা মজুমদার, এই আমি ভালো বোঝাই সেটা আমার গুরু কৃপা, আমার কিছু নয়, তিনি ভালো বোঝান আর কি, তাই আমি বোঝাতে, যদি তোর কিছু ভালো লাগে। পবিত্র মজুমদার, ভগবান আমার সাথে কিছু সময় কথা বলেছিলেন। হ্যাঁ, ভগবান কথা বলেন সবার সাথেই, শরীর একটু ভালো থাকলেই কথা বলেন। রেখা বিশ্বাস, ভগবানের চরণে শতকোটি প্রণাম। বাহ, প্রণাম, আমারও প্রণাম। শিখার, আপনার অফিস যাওয়ার পথেই বিরাটি, বেশ তো তাহলে অফিস থেকে ফেরার পথে একদিন ঘুরে আসুন, গেলে বিকেলে 4:30-র মধ্যে যান, আর কাইন্ডলি একবার একটু ফোন করে নেবেন, কারণ ভগবান বিরাটিতে আছেন না কি অবস্থায় আছেন তাহলে একটু বলে দিতে পারবো। শৈলেন বরে, আপনার মন খারাপ কেন? আপনাকে কে বলেছে আমার মন খারাপ? আমি কি বলেছি? দীপায়ন, মন মারা, ইয়েস এটা ঠিক বলছে, বাট দিস ইজ অলসো ভেরি রিস্কি। হা, মন থাকাটাই রিস্কি, কখন কোথায় কি চিন্তা করাবে, কখন কোথায় নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেবে তুমি নিজেও জানো না, কখন তোমাকে দিয়ে সাধু সঙ্গ করাবে আর কখন তোমাকে দিয়ে অসাধু বা ভণ্ড সঙ্গ করাবে তুমি জানো না, তো মন থাকাটা রিস্কি। তিতন সুন্দর, হৃদয় তৃপ্ত অনুভব করলাম। ইগনোরেন্স কিভাবে জীবাত্মার জন্ম দেয়? ইগনোরেন্সের আগে আমি কি ছিলাম? ইগনোরেন্সের আগে কি ছিলাম মানে? আপনার প্রশ্নেই বুঝতে পারলাম না আমি, কি বলছেন আপনি একটু ভালো করে বলুন। মানে একদিকে জীবাত্মা সংস্কৃতের কাছে চলে যাচ্ছেন, একদিকে ইগনোরেন্স, কি বলছেন? বাংলায় পরিষ্কার স্পষ্টভাবে বলুন, মানে বাংলায় লিখতে হবে না, আপনি বাংলাতেই ইংলিশটা ঠিক করে টাইপ করে বলুন। সাধনা দাস, আপনার কাছে কঠিন লাগে কোন বইটা সব থেকে? এখন কোনো বই কঠিন লাগে না, এখন কঠিন লাগে না কোনো বই, আগে লাগতো এখন লাগে না, গুরু কৃপায় লাগে না। রবি রায়, ওনার সাথে কিভাবে দেখা করব? ভগবান সবার সাথেই দেখা করেন, শরীর ঠিক থাকলে আপনি বিরাটিতে যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে একবার ফোন করে নেবেন, নম্বরটা বলে দিলাম 8902839837। এই নম্বরে একবার একটু কল করে নেবেন, কালকে একটু ফোন করবেন, তাহলে বলে দেওয়া যাবে আর কি উনি কোথায় আছেন বা কিভাবে দেখা করবেন, যোগাযোগ করে নেবেন। দীপায়ন দাস, মন মরে গেলে সেটা ভালো, কিন্তু তাকে মারাটা বেশ রিস্কি, ইটস নট ইজি উইদিন এ বিগ নিউট্রাল সাপোর্ট।
হ্যাঁ, নিউট্রাল সাপোর্ট তো আছেই, আর কত নিউট্রাল সাপোর্ট লাগবে? এবার তোমার নিজের সাপোর্ট দরকার। নিউট্রাল সাপোর্টটা তিনি দিয়ে রেখেছেন। এই যে শুনছো এতক্ষণ ধরে, এই যে তোমার শোনার ইচ্ছা হলো, এটা কি বিশাল সাপোর্ট নয়? এই যে তোমার ভিতর থেকে প্রশ্নটা এলো, এটা কি বিশাল বড় নিউট্রাল সাপোর্ট নয়? এরপর হচ্ছে বাকিটা করা। এবার করতে হবে তোমাকে। দীপায়ন, আশা করি উত্তর পেয়েছো। অশোকবাবু এত সুন্দর বিষয়গুলির মননের ইচ্ছা অনেকখানি বাড়িয়ে দিয়েছেন। বাহ, জয় ভগবান। তবে আপনি সম্ভব হলে একটু ভগবানের কাছে এসে একদিন দেখা করুন। মানে ইচ্ছা যদি বাড়িয়ে থাকতেই পারি, তার কৃপাতে বাড়াতে পেরেছি, আমার নিজের কোনো ক্ষমতা নেই। ভগবানের সাথে পারলে এসে দেখা করুন। অশোকবাবু আপনাকে বলছি, কারণ আপনি প্রায় 1 বছর ধরে টানা ফলো করছেন, আমিও খেয়াল করি আপনাকে। আপনার সাথে কোনোদিনও ব্যক্তিগতভাবে আমার কথা হয়নি, কিন্তু দেখি আপনি মন দিয়ে লাইভগুলো শোনেন। সম্ভব হলে একবার ভগবানকে দর্শন করে যান। আর এ পথে যতদিন না হচ্ছে ততদিন অস্থির থাকুন, ততদিন বরং অশান্ত থাকুন। ততদিন শান্ত হয়ে লাভ নেই, যতদিন না জ্ঞান লাভ হচ্ছে। অরূপ সামন্ত, আমি আমাদের নম্বর দিয়ে দিয়েছি, আপনি কাইন্ডলি ওই নম্বরে একটু ফোন করে নেবেন। আমাদের পক্ষে ওভাবে ফোন করাটা মুশকিল, আপনি কাইন্ডলি একটু ফোন করে নেবেন। যদি ফোনে না পান একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন। পরের সপ্তাহে ভগবান থাকবেন কিনা বিরাটিতে আমি জানি না, এই মুহূর্তে দাঁড়িয়ে জানি না। আপনি যাওয়ার আগে একটু ফোন করে নেবেন, তাহলে আমি আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারবো। যেই নম্বর দেওয়া হয়েছে, আশা করি নম্বরটা পেয়েছেন হবে। অজ্ঞানতার জন্যই আমি এই সংসারের লাইফ সাইকেলে আটকে আছি। তো যখন অজ্ঞান ছিল না, তখন কি আমাদের কি স্টেট ছিল? তখন অজ্ঞান ছিল না, এখনো অজ্ঞান নেই। আপনার যেন মনে হচ্ছে অজ্ঞান আছে, এখনো অজ্ঞান নেই। যাই হোক, আমি খুব হায়ার স্টেট থেকে কথা বলছি, আমি নিচ থেকে যাচ্ছি। আপনি প্রশ্নটা সুন্দর করেছেন। যখন অজ্ঞান ছিল না, মানে অজ্ঞান কখন থাকে না বলুন তো? আপনার যে কোনো চিন্তা ওঠার ঠিক আগের মুহূর্তে অজ্ঞান থাকে না, যেই চিন্তাটা উঠলো ওটাই অজ্ঞান। যখন চিন্তা উঠলো ওটাই অজ্ঞান, তার আগের মুহূর্তে অজ্ঞান থাকে না। তখন যা ছিল তাই, ওটাকে ব্যাখ্যা করা যায় না। অবাং মানস গোচরম, তিনি বাক্য মনের অতীত। চিন্তাটা ওঠার ঠিক আগের মুহূর্তে চিন্তাটাই আমরা ধরতে পারি না, চিন্তা যে উঠছে, এবং চিন্তাটা আমাদেরকে ছিটকে ফেলে দেয়, এবং চিন্তাই আমাদেরকে দিয়ে সারাটা জীবন চালাচ্ছে। কিন্তু সেই চিন্তা ওঠার আগের মুহূর্তটাই আমাদের অজ্ঞান নেই, সেখানেই ব্রহ্ম। যেই চিন্তা উঠলো তাই অজ্ঞান, তাই জগৎ। বলছে তাই যখন অজ্ঞান ছিল না, তখন যা ছিল তাই, ওটাকে ব্যাখ্যা করা যায় না। অশোকবাবু, হ্যাঁ অবশ্যই যান। আপনি অনেক দিন ধরে শুনছেন মানে অবশ্যই চেষ্টা করছেন, হাল তো ছেড়ে দেননি। তো তার কাছে যান যার থেকে এই কথা আসছে। সাধনা দাস, সত্যি কথা কি বোন জানো তো, মোবাইলটা আমাদের সাধন জীবনের বাধা হয়ে দাঁড়ায়। একদম ঠিক বলেছেন। মানে আমার জীবনে একটা সময় এসেছিল, যেই সময় আমি 1 মাস পুরো মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। মোবাইলটা সত্যি টু মাচ ডিস্টার্বিং। মোবাইলটা আসলে আমাদেরকে চালায়, আমরা মোবাইলটা চালাই না, মোবাইলটা আমাদের উপর ভর করে আমাদের চালায়। কি করতে হবে? আমি মানে তখন একদম ছেড়েই দিয়েছিলাম, মানে ছুতামই না মোবাইল, পুরো মোবাইল বন্ধ করে ফেলে দিয়েছিলাম। সেটা করলে তো হবে না, মানে ওটা আমার একটা কারণ ছিল, তাই করেছিলাম। একটা কাজ করতে পারেন, একটা সময় নির্দিষ্ট করে নিন যে এই 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 15 মিনিট আমি মোবাইলটা একদম সাইলেন্ট, মিউট, নট ভাইব্রেট মোড। ভাইব্রেশনে আমার মন হবে যে আমি কে দেখি। আধ ঘন্টা কম করে হলেও দিনে মোবাইলটা পুরো মিউট করে ড্রয়ারে ঢুকিয়ে দিন, যেতে ফ্ল্যাশ করলেও দেখতে না পান। এবং সেই সময়টা আপনি সম্পূর্ণ সাধন ভজনে মন দিন। একদিনে ওই আধ ঘন্টাও মন স্থির হবে না, মনে হবে ওই একটু দেখি কোথায় মোবাইল আছে, একটু দেখি কোথায় মোবাইল আছে। নিজেকে একটু দাবান যে না দেখবো না, এই আধ ঘন্টা আমার।
বাকি আধ ঘন্টা ছাড়া বাকি তো মানে 23.5 ঘন্টা পৃথিবীকে দিয়ে দিচ্ছেন, সমাজকে দিচ্ছেন, এই আধা ঘন্টা আমার, এই একটু জোর করুন। 3-4 দিন পর দেখবেন মন বসে গেছে, আধ ঘন্টা মোবাইলের দিকে মনও যাচ্ছে না, তারপর খুলে দেখে নিন কে মেসেজ করেছে, কি করেছে না করেছে। আর আরেকটি ব্যাপার রয়েছে, যে আধ্যাত্মিক আলোচনার আজকাল প্রচুর গ্রুপ হয়েছে, মানে একটা কিছু কেউ আধ্যাত্মিক কথা লিখছে, সেখানে লোকজন কমেন্ট করছে, কমেন্টের পর কমেন্ট, কমেন্টের পর কমেন্ট। আরে আমি তো আমার চিন্তাকে শেষ করতে এসছি, চিন্তা নাশ করতে এসছি, সেটা নিয়ে এমন চিন্তা উঠছে যে চিন্তার পর চিন্তা, চিন্তার পর চিন্তা, মানে আমি একটা কমেন্ট করে বসে বসে থাকতে পারছি না। আমার সারাক্ষণ মাথায় টিকলিং হচ্ছে যে আমার এগেনস্টে কে কি কমেন্ট দিল, বা কি বললো, আমাকে ভালো বললো না আমায় খারাপ বললো। আমরা কমেন্টটা করে ছেড়ে চলে যেতে পারি না, আমরা তার পরের উত্তর দিই। তো চেষ্টা করবেন এই ধরনের জায়গায় কমেন্ট সেকশানে গিয়ে অযথা তর্কাতর্কি বিতর্ক, এটা আমি বলছি, মানে বলছি বলেই করতে হবে তা না, আমি অনেক ছোট আপনাদের থেকে, কিন্তু এটা আমার মাথায় মনে হয়েছে যে বেশি উত্তর ওই সব জায়গায় দেবেন না। আপনি মন নাশ করতে এসছেন, কিভাবে মন নাশ করব সেই প্রসেসেই যদি মনের আরো উচ্চ অবস্থা, মানে মন হয়েই যাচ্ছে, মনের টু মনের জন্ম, মানে মন তো একটা নয়, মানে মন বারবার হয়ে যাচ্ছে, আরো বেশি করে সেই মোবাইলেই ঢুকছে। শেষে দেখা গেল মনের নাশ তো হলোই না, বিষয়টাই হয়ে গেল যে কি করে মনের নাশ হবে ওই, এবং মোবাইলটা কাকে কিভাবে উত্তর দেবো, ও তারপর হলো ও আমাকে এরকম উত্তর দিয়েছে, ও একটা এগেনস্ট উত্তর দিতেই হবে। চেষ্টা করবেন এই ধরনের ঝামেলায় না ঢোকার। আর আধা ঘন্টা মোবাইলটা পুরো মিউট করে, সুইচ অফ করার দরকার নেই, মানুষে ফোন করলে পরে তো দেখতে পাবেন, সুইচ অফ করে ড্রয়ারে ঢুকিয়ে দিন, যাতে ফ্ল্যাশ ট্যাশ যা হোক দেখতে না পান। আধ ঘন্টা প্রথম 2-3 দিন, আবারও বলছি, মনে হবে একটু দেখি একটু দেখি, দেখবেন না, জোর করে বসে থাকুন। 3-4 দিন পর যখন এই সাধনার টেস্টটা পেয়ে যাবেন না, সাধনার তো একটা টেস্ট আছে, নইলে করবো কেন আমি, আমার ধ্যানের তো একটা মজা আছে, নইলে করবো কেন আমি, ধ্যানের মজাটা, সাধনের মজাটা যখন পেয়ে যাবেন তখন আর ইচ্ছা করবে না। আধ ঘন্টা পর মোবাইলটা খুলে দেখে নিন। শৈলেন বড়াই, ভগবান ফোনে কথা বলেন না, আপনি সামনাসামনি গিয়ে দেখা করতে পারেন। যেই নম্বরটা বললাম, আমি আরেকবার নম্বরটা বলে দিচ্ছি, 8902839837। এই নম্বরে আপনি একটু ফোন করে জেনে নেবেন ভগবানের সাথে কোন সময় দেখা করা সম্ভব। ভগবানের শরীরেও 81 বছর বয়স, সবসময় যে ভীষণ ঠিক থাকে তা নয়, তবে সামান্য ঠিক থাকলেই উনি এসে দেখা করেন। সাধনা দাস, হ্যাঁ মানে আসলে এই বাজে ফেসটা দিয়ে গেছি তো তাই। তো সুব্রত ভট্টাচার্য আপনার উত্তর আশা করি পেয়েছেন, আশা করি, কারণ এই জায়গাটা দিয়ে না গেলে আপনার পক্ষে এটা বোঝা মুশকিল, কিন্তু বুদ্ধি দিয়ে মনে হয় হয়তো আপনি ধরতে পেরেছেন। হ্যাঁ, তাহলে প্রণয়কে একটু বলে নেবেন, প্রণয়কে বলবেন আমার যে নম্বরটা দিয়েছি ওই নম্বরে একটু ফোন করে নিতে। বৈশাখী ঘোষ, হ্যাঁ খুব প্রবলেম করে, হাই শর্মিষ্ঠা দি, হ্যাঁ ঠিক, আচ্ছা। আর একটা কি, সুব্রত ব্যানার্জি, ব্রহ্ম বা আত্মা এক, তবে কিভাবে দিনের পর দিন লিভিং বিইংস বেড়ে চলছে, এর উত্তর কি ব্রহ্মসূত্রে পাওয়া যাবে? লিভিং বিইংস বেড়ে চলছে মানে, ও আচ্ছা 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 আচ্ছা। সুব্রত বাবু, আপনি স্বপ্নে, ধরুন হঠাৎ ঘুমিয়ে গেলেন, স্বপ্নে আপনি সুইজারল্যান্ড ঘুরতে গেলেন, সেখানে গিয়ে আপনি বিশাল ব্যবসা করলেন, সুইস ব্যাংকে আপনার প্রচুর টাকাও হলো, স্বপ্নটা ভেঙে গেল, আপনি দেখলেন আপনার বাড়ির খাটে আপনি শুয়ে রয়েছেন, আপনার এই কলকাতার কয়েকটা ব্যাংকে কিছু কিছু করে টাকা। তো আপনি যদি ব্রহ্ম বা আত্মাই হন, তাহলে স্বপ্নের মধ্যে সুইস ব্যাংকে টাকা রেখে আনন্দটা উপভোগ করছিলেন, বিশাল ব্যবসায়ী হয়ে সুন্দর ঘুরে বেড়াচ্ছিলেন, খাচ্ছিলেন, সেটা কি করে হলো? আবার উঠে বসে, দূর বাবা, বাড়ির খাটেই শুয়ে আছি, কোথায় সুইজারল্যান্ড, কোথায় কলকাতার গরম, এটা কি, এটা কেমন? তো বলছে এটা তেমনই, ব্রহ্ম বা আত্মা এক, আপনার এই জাগ্রত স্টেটটাও আসলে স্বপ্নর মতনই। সেদিন যেটা আপনি যেদিন বুঝতে পারবেন এটাও এক প্রকার অনুভূতি, আধ্যাত্মিক অনুভূতি, শুধু বলছি বলে মেনে নেবেন না, শুধু বুদ্ধি দিয়ে বুঝে নিতে পারেন, মেনে নেবেন না, এইটাও অনুভব, চেষ্টা করুন এই অনুভবটা হওয়ার, যে আমি যা দেখছি তা, এই যে লিভিং বিইংস বেড়েই চলেছে,
অসুবিধা কি? প্রতিচ্ছায়া তো কত হতে পারে, সূর্যের তো কতগুলো প্রতিচ্ছবি হতে পারে, কতগুলো প্রতিচ্ছায়া হতে পারে, তাতে সূর্যের কি আসে যায়? সূর্যের সামনে 10টা ঘট রেখে দিন, 10টা ঘটে জল ভরা ঘট রেখে দিন, 10টা সূর্য, আরো 10টা ঘট বসিয়ে দিন, 20টা সূর্য, সূর্যের তো কোনো আসে যায় না। ব্রহ্মসূত্রে পাওয়া যাবে কিনা জানি না, মোস্ট প্রবাবলি পাওয়া যাবে, তবে যোগ বাশিষ্ঠ সারিয়ে উত্তর দেওয়া রয়েছে আরো পিছন দিকে। ব্রহ্মসূত্র আমার এখনো পড়া হয়নি। সাধনা দাস, হ্যাঁ মানে আমি এটা ঠিক বলেছি, এটা আমি জানি, কারণ আমি এই ফেসটার মধ্যে দিয়ে খুব বাজেভাবে গেছি এই মোবাইলটার ব্যাপার দিয়ে। আপনাদিকে দেখে মনে হয় আমাদের ধর্মে প্রাণ আছে। হ্যাঁ, আমাদের ধর্ম বলে না, আমি যে ধর্ম নিয়ে কথা বলছি সেটা কোনো হিন্দু বা মুসলিম বা কোনো ধর্ম বিশেষ নয়, এটা সনাতন ধর্ম। আমিকে নিয়ে কথা বলছি। তো এই সনাতন ধর্মে প্রাণ ছিল, কারণ সেটাই আপনিই কথা বলছেন তাই। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, জাগ্রত প্রপঞ্চতে আমার রিয়েলিটিটা অন্যরাও তো এক্সপিরিয়েন্স করছে একসাথেই, স্বপ্ন জগতে তো আমার ড্রিম আমি একাই এক্সপিরিয়েন্স করি। জাগ্রত অবস্থাতে, জাগ্রত প্রপঞ্চে, এই যে প্রপঞ্চ বলছেন জাগ্রত অবস্থা, জাগ্রত ঠিক প্রপঞ্চ নয়, বলছে আপনার রিয়েলিটিটা যে অনেকে অনুভব করছে, সেটা অনুভব কে করছে? এক্সপিরিয়েন্সটা যে করছে সেটা তো আপনি এক্সপিরিয়েন্স করছেন, যে আপনার অনুভূতিটা অনেকে অনুভব করছে। আমি বিষয়টাকে ছোট করে আনছি। আমাদের কাছে জাগ্রত স্টেটটা ভীষণ সত্য, কারণ ছোট থেকে আমরা এই স্টেটটাতেই বসে রয়েছি, এটাতেই দাঁড়িয়ে রয়েছি, এটাই সত্য বলে মানতে শিখেছি। আপনি বোধ করছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি অনুভব করছেন যে আরো 5 জন আমার স্টেটটাকে এক্সপিরিয়েন্স করছে। স্বপ্নতে আপনি অনুভব করছেন যে আমাকে 10টা গুন্ডা মারতে আসছে। এবার আপনি বলবেন যে ওই যে 10টা গুন্ডা যে আপনাকে স্বপ্নে মারতে আসছিল, তারা কি আপনাকে এক্সপিরিয়েন্স করেনি? সেটা জানার বিষয়টাকে আমি খুব সূক্ষ্ম কথা বলছি, সেটা জানতে গেলেও কিন্তু আপনি জানছেন যে 10টা গুন্ডা আমায় মারতে আসছে, জেগে থাকার পর দেখতে পাচ্ছেন মা মাথায় বসে হাত বুলাচ্ছে। কোন স্টেটটা সত্য ছিল সুব্রতবাবু? 10টা গুন্ডা মারতে আসছে তারাও আপনাকে এক্সপিরিয়েন্স করেছে, সেটা সত্য? নাকি জেগে উঠে আপনাকে মা মাথায় হাত বোলাচ্ছে সেই স্টেটটা সত্য? নাকি সে সত্য যে দুটো স্টেটকেই বোধ করছে? 10টা গুন্ডার ভয়টাও যে পাচ্ছে, মায়ের মাথার হাত বোলানোর শান্তিটাও যে বোধ করছে। আশা করি একটু বোঝানো গেল। আপনি অসুবিধা হলে বলুন, আমার কোনো আপত্তি নেই, আমি চেষ্টা করব আপনি বোঝানোর। মানে এটা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বেস্ট হয় যেটা বললাম ওটা নিয়ে একটু চিন্তা করুন, একটু মনন করুন। আমি তো আবার শুক্রবার দিনকে আবার আলোচনায় আসছি 8:30টায়, তখন নয় প্রশ্নটা করবেন, কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। আর যেটা বললাম, একটু আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, একটু চিন্তা করুন বিষয়টা। মানে বেদান্তটা কেমন জানেন তো, বললাম শুনে নিলেন হয়ে যায় না। বেদান্তটা হচ্ছে যেটা শুনলেন সেটা একটু রাউন্ড করতে হয় ভিতরে, একটু এটাকে মনন বলা হয়। একটু যদি মনন করে যদি আমাকে শুক্রবার জানান তো খুব ভালো হয়। অনু ব্যানার্জি, মানতে পারলাম না পুরোপুরি, মোবাইল আমাকে অনেক কিছু দিয়েছে, যারা শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ নয় তাদের অনুভূতি মিলিয়ে দেখার জন্য ফোনে আলোচনা শোনাও, বিশেষ লেখা পড়লেই বোঝা যায়। হ্যাঁ, আমিও তো এখন মোবাইলেই অনলাইনে ভিডিও করছি, অনলাইনে লাইভ করছি মোবাইল দিয়ে, আবার আপনারাও লাইভটা শুনছেন মোবাইল দিয়ে। আমি বলছি একটা সময়ের পর কিছুক্ষণের জন্য ছাড়তে, কারণ আমি সারাক্ষণ যদি শুনতেই থাকি, পড়তেই থাকি, তাহলে তো আমি আমার মনকে সারাক্ষণ নাড়াচ্ছি, চঞ্চল করছি। তাই জন্য কিছু সময়ের জন্য আমি মোবাইলটা ছাড়তে বলেছি আপাতত, প্রাথমিক অবস্থায়। যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝতে পেরেছেন, মানে তার স্টেট অফ মাইন্ড বুঝে আমি উত্তরটা দিয়েছি। আপনি যেটা করছেন, কিন্তু সেটা যদি করতেই থাকেন তাহলে সেটাই হচ্ছে, মানে আপনি অনুভূতি মিলিয়ে দেখছেন, শুনছেন, আলোচনা শুনছেন, আর খুব ভালো, আপনার জ্ঞান লাভ মানে আপনি পণ্ডিত হচ্ছেন। কিন্তু মনটাকে তো আপনি নাড়াচ্ছেন, মনটাকে তো আপনি মানে ঘাঁটছেন, মনটাকে তো ওড়াতে হবে, আপনাকে তো ব্রহ্মজ্ঞান লাভ করাটা বিষয়।
তার জন্য সাময়িকভাবে প্রাথমিকভাবে একটু মোবাইলটা কিছুক্ষণের জন্য ছাড়া দরকার। মোবাইল খারাপ আমি একদম বলছি না, আমি এখন মোবাইলেই লাইভ করছি, আপনারা মোবাইলেই আমার কথা শুনছেন। সুব্রত ব্যানার্জি, আচ্ছা, অরূপ সামন্ত, পরাবিদ্যা অপরাবিদ্যা কি? পরাবিদ্যা হচ্ছে এই যে ঈশ্বরীয় কথা হচ্ছে, এটা পরাবিদ্যা। আর এখন যদি বসে আমি শেয়ার মার্কেটে কতটা ধস নেমেছে এটা নিয়ে আলোচনা করতে বসতাম, কত টাকা ইনভেস্ট করা যাবে, এটাই অপরাবিদ্যা। ভালো, আশা করি বুঝে গেছেন। আচ্ছা, আমিকে জানাটাই কি নির্বিকল্প সমাধি? হ্যাঁ, আমিকে জানাটাই নির্বিকল্প সমাধি, এবং আমি একমাত্র, যেখানে কোনো বিকল্প নেই, দুই নেই, সেটাই নির্বিকল্প সমাধি। গৌর কুমার, ধন্যবাদ। প্রশ্ন নিয়ে আনন্দ শান্তি ভরসা পেলাম, বেশ। সুব্রত ব্যানার্জি, জাগ্রত জগতে ইওর নেই, কিছুই ঘটছে না এই জগতে যেগুলো আমি জানতেও পারছি না। মানে সাপোজ 10 লাইট ইয়ার্স দূরে কোনো তারামণ্ডল ব্ল্যাক হোলে পরিণত হচ্ছে, বাট সেটা তো আমি জানি না, এক্সপিরিয়েন্স করতে পারছি না, বাট আলটিমেটলি তো সেটা ঘটছে, সেটা কিভাবে এক্সপ্লেন করবেন? আপনার প্রশ্নটাই তো আমি বুঝতে পারলাম না। মানে ঘটছে না, আপনি জানতে পারছেন না, তা বলে কি তা ঘটছে না? এই যে আপনি জানতে পারছেন না, সেটা তো আপনি জানতে পারছেন, যে আমি জানতে পারছি না, সেই জানানটা যে জানান দিচ্ছে। আমি তারামণ্ডলে কি ঘটছে তা আমি জানি না, আবার আমার ঘরে আজকে কি রান্না হবে সেটা আমি জানি। এই না জানাটাও এক রকমের জানা। ভীষণ ভীষণ সূক্ষ্ম জায়গায়, আপনার প্রশ্নগুলো ভীষণ সুন্দর, ভীষণ সূক্ষ্ম জায়গায় ঢুকছি। এই যে তারামণ্ডলে কি হচ্ছে আমি জানি না, এই জানি না এটা আপনাকে কে বলল? আপনার ইন্দ্রিয় ধরা পড়েনি, তাই আপনি সেটা জানেন না। ইন্দ্রিয় যা ধরা পড়ছে তাই আপনি জানেন, তাহলে আপনার জানাটা আসছে কোথা দিয়ে? ইন্দ্রিয় দিয়ে। আর যে জানছেন না সেইটা বলে দিচ্ছে কে? ওই যে বলে দিচ্ছে তাকে বোধ করাটাই বিষয়, তাকে বোধ করার নামই আধ্যাত্মিকতা, ওটাই ব্রহ্মজ্ঞান। আর কোনো প্রশ্ন? মোহ কিভাবে দূর করা যায়? ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টা করুন, নিজেকে বিষয় করুন, জগৎকে বিষয় করা ছেড়ে মোহ এমনিই পালাবে। মানে দক্ষিণেশ্বর থেকে নৌকা ছাড়লো বেলুড়ের দিকে, দক্ষিণেশ্বরকে জোর করে ঠেলতে হয় না, দক্ষিণেশ্বর যাও, দূরে যাও, আমি বেলুড় যাচ্ছি। দক্ষিণেশ্বর নৌকা যদি চলতে থাকে এমনি দক্ষিণেশ্বর পিছনে পড়ে, এটা ভগবান একদিন বলেছিলেন আমাদের। আবার যখন বেলুড় কাছে, তখন বেলুড়কে টানতে হয় না, বেলুড় তুমি কাছে এসো, বেলুড় নৌকা চলতে থাকলে এমনিই বেলুড় কাছে আসবে। তেমনি মোহ দূরে যাও, দরকার নেই, বিষয় আত্মজ্ঞান করুন, বিষয় নিজেকে জানা করুন, বিষয় ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টা করুন, চন্দন বর্মন আপনাকে বলছি। তাহলে এমনি আপনার মোহ দূরে চলে যাবে। নৌকা যদি চালাতে শুরু করেন, দক্ষিণেশ্বর এমনি দূরে, মোহ এমনি দূরে। যত বেশি আত্মজ্ঞানের দিকে আপনার চেষ্টা, তত বেশি মোহ এমনি কেটে যাবে। গৌর কুমার, যে প্রশ্ন জাগিয়ে আলোচনা শুনতে শুনতে উত্তর পেয়ে যাই, প্রণাম। বেশ, তাহলে আজকে এই অবধি থাক। বুধবার বলছি, সরি, আজই তো বুধবার, শুক্রবার দিন নাগাদ, শুক্রবার 8:30 নাগাদ বেদান্ত সাধনার আলোচনা হবে। আপনারা, আমার একটু 5-10 মিনিট লেট হয়ে যায়, একটু আমাকে একটু মার্জনা করে নিন, আপনারা সবাই নিজেদের মতনই। 5-10 মিনিট একটু লেট হয়ে যায়। বেদান্ত সাধনার আলোচনা, ওটা পবিত্রানন্দজি, ভগবানের গুরুদেব, মানে আমার গুরুদেব ভগবানকে তার গুরুদেব পবিত্রানন্দজি যেই অসামান্য চিঠিগুলো লিখেছিলেন, তার প্রত্যেকটা চিঠি থেকে একদিন করে ব্যাখ্যা হচ্ছে, একটা একটা করে চিঠি নিয়ে। সামনের দিন যতদূর সম্ভব 4র্থ চিঠি নিয়ে ব্যাখ্যা হবে, এবং ওটাও খুব কট্টর বেদান্ত। তো ওই শুক্রবার দিন সেটা নিয়ে আলোচনা হবে। মোবাইলের জন্যই তো আপনার লাইভ, কি লিখেছেন, 3.5 পর্বের কৃপা কয় প্রকার জানিবা শাসনা তিনিবার পুরোটা দেখেই প্রথম আমাদের গুরুকে আমরা দাদা বলি। আচ্ছা আচ্ছা, আপনার কমেন্ট আমি পড়তে পারছি না পুরোপুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনার গুরুকে আমার প্রণাম জানাবেন, আপনার গুরু আমার প্রণাম জানাবেন,
আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাবেন আপনার গুরুকে। আপনি আপনি কে যে কমেন্টটা করেছেন আমি ঠিক দিবাকর সাহা, বেশ, আপনার গুরুকে আমার প্রণাম। আজকে তাহলে এই অবধি থাক। শৈলেন বড়াই নাইস এক্সপ্রেশন, থ্যাঙ্কস। হ্যাঁ, সূক্ষ্ম আলোচনা, সত্যি মানে বুধবার আর শুক্রবারের আলোচনা ভীষণ সূক্ষ্ম, আর তার থেকেও বেশি মানে ভয়ঙ্কর সূক্ষ্ম আলোচনা হয় আর কি বিদ্যারণ্য মুনির লেখা নিয়ে। আজকে এই অবধিই থাকলো। নমস্কার, প্রণাম সবাইকে।